মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম। বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবে না। বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। ছোট বোন মহিলা কলেজের হোস্টেলে থাকে। বাড়ি একদম ফাঁকা। কেন এনেছিলাম জানি না। আমি একটা প্রেমের ছ্যাঁকা খেয়ে ক্রমশ নেশায় আসক্ত হয়ে পড়েছি। মেয়েটাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করেছে অন্য একটা ছেলের সাথে, এবং সে এখন লন্ডনে চলে গেছে। কারো ধার ধারতাম না। লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম। তখন প্রায় পড়ালেখা শেষ। বাবা মা কাঁদতে কাঁদতে বারবার এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য অনেক বলতেন। ছোট বোন প্রায় ফোন দিয়ে কেঁদে বলে, ভাইয়া ফিরে আয় তুই। কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না। কষ্টে বাঁচার কোনো ইচ্ছাই ছিল না মনের মাঝে। সে রাতে নেশার কিছু দ্রব্য কিনে বাড়ি ফিরছিলাম। হঠাৎ অন্ধকার রাস্তার এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলেছিল, ভাইয়া পছন্দ হয় আমায়? অবাক দৃষ্টিতে তাকালাম। তারপর বললাম, দূরে থাক, আমি ওই রকম ছেলে না। মেয়েটা আরও কাছে এসে বলে, প্লিজ ভাইয়া দেখুন না তাকিয়ে আমার দিকে, কোনো কমতি নেই আমার মাঝখানে। খেকিয়ে বলেছিলাম, তোকে বলছি না এখান থেকে চলে যা। মেয়েটা বোধহয় একটু ভয় পেয়েছিল। ভয়ে ভয়ে বলেছিল, টাকার খুব দরকার ছিল যে, যা দেবেন তাই দিয়েই। ভাবতে লাগলাম আমি, কাছে যা টাকা ছিল তা দিয়ে আরও 6 দিন চলতে হবে। কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ নেশাখোরদের কেউ টাকা ধার দেয় না। বাড়িতে বাবা মাও নেই। ভাবছিলাম মনে মনে, কয়েক সেকেন্ডের একটা হিসাব করছিলাম। হঠাৎ আমার ভাবনার ছেদ করে মেয়েটা আবার বলেছিল, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। বললাম, আমার বাড়িতে যাবি? মেয়েটা মাথা নাড়ে, বেশি কিন্তু দেব না, তুই রাজি তো? মেয়েটা আমার পিছনে আমায় অনুসরণ করে চলতে থাকে। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না সেদিন। ভাবলাম নেশাটা আগেই সেরে নি। বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে সবেমাত্র এক টান দিয়েছিলাম। মেয়েটা বলেছিল, ভাইয়া আমার সামনে এগুলো খাবেন না, আমার মাথা ঘোরায়, বমি আসে। কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম। সে রাতে ভেবেছিলাম, মেয়েটার জীবনে কি আমিই প্রথম নেশাখোর, নাকি ওর বিছানায় শোয়া প্রত্যেকেই ভালো ছিল। সন্দেহর বশে বলেছিলাম, কেন, এই গন্ধ কি তোর বুঝি কষ্ট হয়? ও উত্তরে বলেছিল, খারাপ লাগে, বিড়ি সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। ফেলে দিয়েছিলাম। মেয়েটাকে প্রশ্ন করেছিলাম, তুই কি এই লাইনে নতুন? মাথা নেড়েছিল। আমি আবারও বললাম, তবে কেন এসেছিস এই নোংরা জগতে? এই জগৎটা তো ভালো নয়। ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল। ওর চোখে মুখে ছিল বিস্ময়ের অবছায়া। হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে যে এমন প্রশ্ন তো কেউ কোনোদিন করেনি। এত গল্পের সময় তো কারো কাছে থাকে না। ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইলে আমি বলেছিলাম, পুরো 2000 দিব, রাতটা থাকবি আমার সাথে? থমকে দাঁড়ায় মেয়েটা। ফিরে এসে বিছানায় শুয়ে বলে, আগে টাকাটা দিন। টাকাটা বাহির করে দিলাম। 3 দিনের নেশার টাকা দিয়ে দিয়েছিলাম ওর হাতে। ও হেসে বলেছিল, ভাইয়া একটু ফোন করতে পারি? বললাম, আমার ফোন নেই। ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল, ফোন নেই? আরে নিয়ে নেব না, আমি ওরকম মেয়েই নই। আমি বললাম, জানি তুই ওরকম মেয়ে না, কিন্তু সত্যি আমার কাছে কোনো ফোন নেই। ওটা 7 দিন আগে বিক্রি করে দিয়েছি। কিন্তু কেন বলতো? ফোনে কি করবি? অন্য কাউকে বাতিল করবি নাকি? মেয়েটি কিছুই বলেনি, কিন্তু উত্তরও করেনি। চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। রাত আনুমানিক 12টা। মেয়েটা ঘুমিয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। নেশাটাও এতক্ষণে চড়ে বসেছে। সিগারেটে আগুন জ্বালিয়ে নিলাম। হঠাৎ মেয়েটা কেসে উঠল। বুঝতে পারলাম ধোঁয়ায় ওর কাশি উঠেছে। হঠাৎ মেয়েটা বলে ওঠে, বলেছি না আমার সামনে সব খাবেন না, যান বাইরে থেকে খেয়ে আসুন। আগুন নিভিয়ে বাইরে যেতে চাইলাম। ও আবার বলে, কেন খান এগুলো? বললাম, কষ্টে। ও বলে, কিসের জন্য আপনার এত কষ্ট, যে জীবনকে এভাবে অন্ধকারে নিয়ে যাচ্ছেন? ওর প্রশ্ন শুনে আমি অবাক হয়েছিলাম সেদিন। মাথা থেকে পা পর্যন্ত ওর ভালো করে দেখেছিলাম। বয়স খুব একটা না, বছর 22-এর হবে হয়তো। বলেছিলাম, তোর জীবনটা কোথায়, কোন আলোয় আছিস তুই? মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকে। একটু পরে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে আসে। আমি আরও অবাক হয়ে যাই। কিছুক্ষণ পর চোখের জল মুছে ও বলেছিল, কিছু করবেন না? আমি বলেছিলাম, কিছু করার ফিলিংস নেই রে, তুই ঘুমা। ও আবার প্রশ্ন করে, কেন? এমনিতেই। তুই বলেছিলি না
কেন আমি নেশা করি শুনবি? মেয়েটা মাথা ঝাঁকায়। আমি বলি, তাহলে শোন। আমার পিছনে ফেলে আসা ইতিহাস, যেখানে শুধুই হাহাকার আর কষ্ট। মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ও যখন চলে যাচ্ছিল তখন বলেছিলাম, তোর ঠিকানাটা দিবি? ও বলেছিল না। বললাম, আজ আবার এই ঠিকানায় চলে আসিস? মেয়েটা হেসে বলেছিল, আচ্ছা। আজ কত নেবে সে টাকার কথা না বলেই সে চলে গেল। পরদিন ওর গল্প শুনতে লাগলাম। ও বলে, আমি কলেজে পড়ি, এবার বিয়ে পড়তাম, যদিও বাবা বেঁচে নেই। ছোট্ট একটা বোন, মা আর আমি, এই পরিবারই আমার দুনিয়া। দিনে 12টা পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করি আমি, বিকেলে বাচ্চাদের পড়াই, মাঝে মাঝে কলেজে যেতাম, আর মা সারাদিন কাজ করতেন। রাতে বাতির আলোয় কলেজের বই পড়ি। বছর 3 আগে 5,000 টাকার ঝিয়ের কাজ করতাম একটা বাড়িতে। তারা সকালে নাস্তা আর দুপুরের খাবার দিত আমায়। দিব্যি চলে যেত দিন। আমি বললাম, তারপর যখন এসএসসি পাস করেছিলাম, কলেজে ভর্তি হলাম, লেখাপড়ার খরচ বাড়তে লাগলো। প্রাইভেট পড়ার সময় ছিল না, গাইডের প্রয়োজন দেখা দিত। প্রথম বান্ধবীদের কাছ থেকে নোট নিতাম, কিন্তু ঝিয়ের কাজের জন্য প্রতিদিন কলেজে যেতে পারতাম না, তাই তারাও আর নোট দিত না। অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে 1,000 টাকার বেতন বাড়িয়ে নিয়েছিলাম। সকালে নাস্তা, 2টো বিস্কুট আর 1 কাপ চা খেয়ে সারাদিন কাজ করতাম। এইটুকু খেয়ে তুই থাকতে পারতি? তোর কষ্ট হতো না? প্রথম খুব কষ্ট হয়েছিল। পেট মোচড় দিয়ে ব্যথা হতো, মাথা ঘুরে পড়েও গিয়েছিলাম কয়েকবার। জানেন, মালিকের বাড়িতে 2টো গরু ছিল। বহু গরুকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম। কি করব, ক্ষুধার জ্বালায় জগড়াতে পারতাম না। আর কাজ না করলে মালিক তো বেতন দেবে না। রাতে খাবার মা অন্যের বাড়ি থেকে আনতো। ছোট বোনকে খাওয়ানোর পর যা থাকতো মা আর আমি ভাগাভাগি করে খেতাম। আমি মাকে বলতাম, মা, জীবনে একদিন সুখ আসবেই, একদিন এই কষ্টগুলো সুখে রূপান্তরিত হবেই। তারপর মেয়েটা আবার বলতে থাকে, আমার ইন্টার পাস করলাম, কিন্তু আর কলেজে ভর্তি হতে পারিনি। যে বস্তিটাতে থাকতাম কয়েকদিন আগে সেখানে আগুন লেগে যায়। ঘরে যা টাকা ছিল সব আগুনে পুড়ে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম আমি, আবার কষ্টটা বুকে টেনে নিয়েছিলাম। এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করেছিলাম। ভেবেছিলাম এবছর না হোক সামনের বছর আবার ভর্তি হব, কিন্তু হয়তো সে কপাল আমার নেই। এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসে। কষ্টটা যেন এবার নিয়তি হয়ে গিয়েছিল। কি করব আমি, কোন দিকে যাব ভাবতে লাগলাম। গরিবের দুঃখ যে নিয়মিত, একদিকে ছোট বোন আর একদিকে হাসপাতালে মা। কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এই পথে নেমে এলাম আমি। তারপর কি হলো রে? মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসে, কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে। আজ 1টা মাস যাবৎ মার কাছে ছোট বোনকে রেখে রাতে পড়ার নাম করে বেরিয়ে পড়ি আমি। ফেরি করে বেড়াই নিজের দেহকে। দেহটার মূল্য কত হবে আজ নিজেই ঠিক করে দিই। কাঁদতে থাকে মেয়েটি, কাঁদতে থাকে আমি। মেয়েটি তারপর থেকে রোজ আসতো। আমি বুঝতে পারি আমার সিগারেটের নেশাটা এখন বদলে গেছে। নেশাটা এখন ওর গল্প শোনায় রূপান্তরিত হয়েছে। আমি তখন নেশা বাদ দিয়ে তার সাথে সময় কাটাতাম। হঠাৎ একদিন শুনলাম ওর মারা গেছে। খুবই দুঃখ পেলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমি বাবাকে বললাম তার জীবনের কাহিনী, ও আমার খুঁজে পাওয়াও বলেছিলাম। বাবা, আমার স্বপ্ন তো জোড়া লেগে ভেঙেছিল, কিন্তু আমি এই মেয়েটার স্বপ্নের খোঁজটুকুও পাইনি। বাবার বিজ্ঞান বিষয় খুব ভালো বুঝতেন। 2টো কালো মেঘের ঘর্ষায় সৃষ্টি বিদ্যুৎ যে সবাইকে আলোকিত করতে পারে, এই হিসাবে আমি আর মেয়েটাকে একত্র করে দিলেন বাবা। বিয়ে দিয়ে বাবা বলেছিলেন, দুজনের আধারের জীবনটাকে এবার আলোকিত করে তোলো তোমরা। আর আমি হয়ে গেলাম বিবাহিত। হ্যাঁ, মেয়েটার নাম অতিশী। আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী। আমি, অতিশী, বাবা, মা, বোন, আমাদের ছোট্ট শিশু অঞ্জু আর ওর ছোট বোন রেখা ওর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। অতিশী কেঁদে কেঁদে বলল, মা, বলেছিলাম না সুখ একদিন আসবেই? আজ দেখো আমি কত সুখে আছি, কিন্তু তোমার অনুপস্থিতিতে। তারপর সবাই কবরে জিয়ারত করে গাড়ি করে বাড়ি ফিরে গেলাম। সমাপ্ত।